শিল্পী আছেন তিনি তার নিজের স্টুডিওতে 6 মাস ধরে এই কাজটা করেছে। আমাদের 100 বছরের এই পুরনো পুজোটাকে আমরা এই ঐতিহ্যবাহী কার্তিক পুজোতে ধরে রেখেছি। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি বাঁশবেড়িয়ায়, আর এখন দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের সামনে। আপনারা জানেন বাঁশবেড়িয়ার এই হংসেশ্বরী মন্দির খুবই বিখ্যাত। এ নিয়ে পান্থজন কথায় আগে একটি ভিডিও আমরা করেছি। হংসেশ্বরী মাকে দর্শন করার পর আমরা চলে যাব বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজো দেখার জন্য। আপনারা জানেন বাংলার বেশ কয়েকটি জায়গায় খুব বড় করে কার্তিক পুজো হয়, তার মধ্যে কাটোয়া বাঁশবেড়িয়া অন্যতম। আজ আমরা বাঁশবেড়িয়ার কার্তিক পুজো দর্শন করতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কার্তিক ঠাকুর কিন্তু চলেছে মণ্ডপের পথে। এই পুজোটি ঠিক হংসেশ্বরী মন্দিরের পাশেই হয়। দেব সেনাপতি কার্তিক, তার পুজো অন্যান্য দেবদেবীর তুলনায় বাংলায় কিছুটা কম হলেও কিন্তু কাটোয়া বাঁশবেড়িয়া প্রভৃতি অঞ্চলে খুব বড় করে মহা ধুমধামের সাথে এই কার্তিক পুজো অনুষ্ঠিত হয়। থাকুন আমার সাথে, আমরা ঘুরে দেখব বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। কার্তিক ঠাকুরের পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য প্রতিমারও পুজো হয়, অর্থাৎ অন্যান্য ঠাকুরেরও পুজো হয়। যেমন ঠিক হংসেশ্বরী মন্দিরের আগেই যে পুজোটি দেখা যায় সেখানে শ্রীকৃষ্ণ এবং বজরংবলীর পুজো হয়। এরকম অন্যান্য পুজোও কিন্তু বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর সাথে সাথে দেখা যায়। অপূর্ব সুন্দর এই পুজো প্যান্ডেলটি শিবাজি সংঘ ও জুনিয়র নীল সংঘের পুজো। হংসেশ্বরী মন্দির থেকে কিছুটা এগিয়ে এসে ডান হাতেই মাঠের মধ্যে এই পুজোটি হয়। আপনারা দেখতে পাচ্ছেন মৎস্যকন্যা এবং সমুদ্রের নিচের যে পৃথিবী সেই অংশটি তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। অদ্ভুত সুন্দর প্যান্ডেলটি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই শিবাজি সংঘ এবং জুনিয়র নীল সংঘের যে পুজো, সেই পুজোয় কিন্তু কার্তিক পূজিত হন না, এখানে বজরংবলী এবং শ্রীকৃষ্ণ পূজিত হন। এরপর আমরা দেখে নেব অভিযাত্রী সংঘ, বাঁশবেড়িয়ার অভিযাত্রী সংঘের পুজো। অদ্ভুত সুন্দর প্যান্ডেল এটিও, এবং এই প্যান্ডেলটির যে বিশেষত্ব অভিযাত্রী সংঘের সেটি হলো বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের পার্টস দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইপের ব্যবহার হয়েছে, পাখার ব্যবহার হয়েছে, পাখা অর্থাৎ যে সিলিং ফ্যান আছে তার ব্যবহার, মাইকের ব্যবহার ইত্যাদি বিভিন্ন রকম জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইককে কি সুন্দর পুতুলের আকৃতি দেওয়া হয়েছে।
ফ্যানকে পাখির আকৃতি দেওয়া হয়েছে। এই অদ্ভুত সুন্দর প্যান্ডেলটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এই পুজোটিতেও কিন্তু কার্তিক পূজিত হন না, এখানে নটরাজ পুজো হয়ে থাকে। আপনারা বিগ্রহ দেখতে পারবেন, অপূর্ব সুন্দর বিগ্রহ। প্যান্ডেলটিকে একটু দেখিয়ে নিয়ে আমরা দেখে নেব বিগ্রহটি। প্যান্ডেলের ভেতরের অন্তঃসজ্জাও কিন্তু খুবই সুন্দর। সিলিং এর উপরের কাজও ভীষণ ভালো লাগলো। আমরা দেখে নেব নটরাজের বিগ্রহ এখানে পূজিত হচ্ছে। অদ্ভুত সুন্দর বিগ্রহটি আপনারা দেখুন, দর্শন করুন। এই পূজা প্যান্ডেলটিতে কিন্তু নটরাজ পূজিত হন। ঠিক নবদ্বীপ শান্তিপুরের রাসের মতোই কিন্তু এখানে নানা রকম দেবদেবীর পুজো হয়। এরপর আমরা আরেকটু এগিয়ে যাব, দেখে নেব জুনিয়র বালক সংঘের এই অপূর্ব সুন্দর প্যান্ডেলটিকে। এখানে পূজিত হচ্ছেন স্বয়ং নারায়ণ। নারায়ণের অপূর্ব সুন্দর বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত বাঁশবেড়িয়া সেজে উঠেছে অপূর্ব সুন্দর আলোর সাজে। এখান থেকে একটু এগিয়ে গিয়ে এই পুজোটি হলো জিলিপি কার্তিক। এখানে ময়ূরের মুখে কিন্তু একটি বিশাল বড় জিলিপি দিয়ে দেওয়া হয়, তাই এরকম নাম। এবং এই পুজোটি একেবারে বাঁশবেড়িয়া গঙ্গার সামনেই। এবার আমরা চললাম বাঁশবেড়িয়া রামকৃষ্ণ সংঘের পুজো দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর বৃন্দাবনের প্রেম মন্দিরের অনুকরণে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। আর আমিও চলে এসেছি দর্শন করতে। মণ্ডপটির পাশে একটি রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে। আসুন আমরা দর্শন করে নিই অদ্ভুত সুন্দর এই মণ্ডপটি। এই মণ্ডপে পূজিত হচ্ছেন নারায়ণ, শিব পার্বতী, রাধা কৃষ্ণ, গরুর দেবতা এবং নারদ মুনিকেও আমরা দেখতে পাচ্ছি।
চত্বরে একটি খুবই সুন্দর রাধা গোবিন্দের মন্দিরও আছে। আপনারা বিগ্রহ দর্শন করুন, বিগ্রহ অপূর্ব সুন্দর। মণ্ডপের মধ্যে শ্রীকৃষ্ণের লীলাকে 3D পেন্টিং এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। কি সুন্দর সমগ্র মণ্ডপটি, অদ্ভুত সুন্দর এই মণ্ডপটি কিন্তু অবশ্যই দর্শন করতে হবে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো দেখতে হলে। যদিও এত প্যান্ডেল হয় যে একদিনে সব প্যান্ডেল দেখা সম্ভব হয় না, কিন্তু কিছু যেগুলো অবশ্যই দর্শন করতে হবে তার মধ্যে এটি কিন্তু অবশ্যই একটি অন্যতম পুজো, রামকৃষ্ণ সংঘের পুজো। খুবই সুন্দর তাদের এই বছরের মণ্ডপ সজ্জা এবং সমগ্র মণ্ডপের যে চিন্তা ভাবনা, আলোর কাজ, সবই অপূর্ব সুন্দর হয়েছে। কংক্রিটের জঙ্গলে পশু পাখিদের কিন্তু থাকার জায়গারও খুবই সমস্যা হয়, বিশেষ করে পাখিরা আজ ভীষণভাবে সংকটে আছে। তাদের থাকার জায়গা ক্রমশ হারিয়ে যাচ্ছে, কারণ আমরা গাছপালা কেটে দিচ্ছি। এখানে পাখিদের সংরক্ষণ কিভাবে, পাখিদের আমরা নিজেদের বাড়িতেই তাদের সুবিধার জন্য কিছু ব্যবস্থা করতে পারি, সেই চিন্তা ভাবনা থেকেই এই থিমটি তৈরি করা হয়েছে। আমরা কথা বলে নেব ক্লাব কর্তৃপক্ষের সাথে, তার আগে দর্শন করে নেব এখানে অপূর্ব সুন্দর বিগ্রহ। আমাদের এই পুজোটা 50 বছর পূর্ণ হলো, তাই এটা অনন্ত সজ্জার উপরে যে নারায়ণের নাভির থেকে যে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, তা আজ এই পুজোটা আমার বাবা যখন ছোটো ছিল বা তাদের বন্ধু বান্ধব সহযোগিতা করে এই পুজোটা চালু করেছিল, তারপরে আমরা করেছিলাম। এখন এই গত 2-3 বছর ধরে এই দুনিয়ার ছেলেরা আমরা এই পুজোটাকে পুরো জোরালোভাবে পুরো টিমটা 25-30 জন জুনিয়র ছেলে মিলে উদ্যোগ নিয়ে আজ এই পুজোটা বড় আকার ধারণ করেছে। আমাদের এই চিন্তাভাবনা বলতে এইটা 50 বছর আমাদের পদার্পণ করলো পুজোটা। তো আমাদের চিন্তাভাবনা এবারে পুজোটার হচ্ছে উড়ান। আর আমাদের এই পাখি আস্তে আস্তে আমাদের পাখিরা সব এখান থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে আমাদের দেখা যাচ্ছে না কোনো পাখি, আমরা যে ছোটোবেলা দেখতে পেতাম সেসব পাখিগুলো এখন দেখা যায় না। যার জন্য আমাদের চেষ্টা হচ্ছে এরম যদি আমরা হাড়ি করে দিয়ে তাদের একটা আস্থানা ফাস্তানা করে দিতে পারি, মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া আর কি। এই বছর অর্থাৎ 2025-এ কুমোরটুলির বেশ কিছু প্রতিমা খুবই জনপ্রিয় হয়েছিল। তার মধ্যে কিউট দুর্গা, কিউট লক্ষ্মী, কিউট কালী অন্যতম। আর সেই ধরনেরই একটি প্রতিমা এখানে দেখলাম, বলতে পারেন এটা কিউট লক্ষ্মী নারায়ণ। এবং নারায়ণের নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে আমরা সকলেই জানি, সেই রকমই প্রতিমাটি তৈরি করা হয়েছে। এবং প্যান্ডেল তৈরি করতে গিয়ে এই পরিবেশ বান্ধব জিনিসপত্রের ব্যবহারও কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। এই স্থান থেকে বেরিয়ে এবার আমরা আরও কিছু প্যান্ডেল দেখে নেব। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে এই আলোকসজ্জা। সমগ্র বাঁশবেড়িয়ার রাস্তাতেই কিন্তু অপূর্ব সুন্দর আলোকসজ্জা, আলো দ্বারা সাজানো হয়েছে সমগ্র অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই মণ্ডপটিও। এই মণ্ডপটির থিম ভাবনাও কিন্তু খুবই ভালো। ভগবান শিব এবং মার্কণ্ডেয় ঋষির কথা আপনারা জানেন, কিভাবে মার্কণ্ডেয় ঋষি মৃত্যুকে জয় করে, যেখান থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উদ্ভব, মৃত্যুকে জয় করেছিলেন তার ভক্তির দ্বারা, সেই থিম ভাবনাই কিন্তু ফুটে উঠেছে এই মণ্ডপটিতে। সমগ্র মণ্ডপটি অপূর্ব সুন্দর, ভগবান শিবের নানা রকম চিত্র দ্বারা সাজানো হয়েছে, তার সাথে খুবই সুন্দর আলোর ব্যবহার করা হয়েছে।
এই প্রতিমায় মার্কণ্ডেয় ঋষি তার শিবলিঙ্গকে জড়িয়ে ধরে রয়েছে সেই পুরাণের কাহিনী, কিন্তু এই প্রতিমা রূপে এখানে পূজা করা হয়। তার সাথে মহাদেবের নটরাজ বিগ্রহ রয়েছে, নটরাজ রূপ এখানে পূজিত হচ্ছে। বাঁশবেড়িয়ার অগ্রগামী সংঘের এই পুজো সত্যি প্রশংসার দাবি রাখে। তাদের সমগ্র মণ্ডপসজ্জা, আলো, থিম সব কিছু মিলিয়ে। এই স্থানে বেশ পুরনো একটি নারায়ণ পূজা হয় এবং বিশাল বড় নারায়ণের বিগ্রহ। কিছুটা বাকি রয়েছে, যেহেতু আমরা কার্তিক পুজোর আগের দিন গিয়েছিলাম। এই রকমভাবে নারায়ণের বিগ্রহটিকে রূপ দেওয়া হয়। ৭৬ বছরে পদার্পণ করল নারায়ণতলার এই পুজো। এরপরে আমরা এগিয়ে চলেছি, আরও কিছু মণ্ডপ দর্শন করব এবং একটি ১০০ বর্ষ প্রাচীন পুজো দর্শন করব। সেটি হলো এই শিবের পুজো, মহাদেবের পুজো। বিশাল বড় এই মূর্তি, বলা হয় ২২ হাত, কিন্তু ২৪ হাতও হয়ে যায়। নমস্কার, বাঁশবেড়িয়া পরিচয় সংঘ 9 স্টার শিব পুজো কমিটির পক্ষ থেকে আমি বাঁশবেড়িয়া পুজো কমিটির সভাপতি। আমার নাম স্বরূপ চক্রবর্তী, বাঁশবেড়িয়া শিবতলার নিবাসী। আমরা বিগত প্রায় ১০০ বছরের কাছাকাছি এই পুজো, আমাদের ১০০ বছরের এই পুরনো পুজোটাকে আমরা এই ঐতিহ্যবাহী কার্তিক পুজোতে ধরে রেখেছি, সাফল্যমণ্ডিতও করে ফেলেছি। অতএব আমরা মানুষকে, বাইরে যারা দর্শকবৃন্দরা আসে তাদেরকে আমরা আনন্দ দেওয়ার জন্য এত বড় শিল্পী দিয়ে বড় প্রতিমা গড়াই। আমাদের এখানে বড় জায়গা নেই যে আমরা বড় প্যান্ডেল মানুষকে দেখাবার যদি চেষ্টাও থাকে তাও আমরা পারি না। সেই কারণে আমরা বড় মূর্তি দিয়ে মানুষকে আনন্দ এবং পুজো কমিটির এই ঐতিহ্যবাহী কার্তিক পুজোর আকর্ষণ আমরা গ্রহণযোগ্যতার সাথে মাথায় তুলে নিয়ে রাখি। পুজোর আপনারা এত বড় শিব করেছেন, তো এই শিব মূর্তিটা কত উঁচু? আমাদের ভেবেছিলাম আমরা 22 হাত আমরা প্রত্যেক বছর করি, কিন্তু হাত মেপে 22 হাত করতে গিয়ে হয়তো 24 হাতও হয়, 25 হাতও হয়। এবছর আমাদের টোটাল ফুট হিসাবে দেখতে গেলে 45 ফুটের ঠাকুর হয়েছে। আর আমাদের প্রতিমা পুজো শুরু হবে কাল থেকে 17 তারিখ থেকে। আর প্রতিমা বিসর্জন হবে, মানে অন্যান্য প্রতিমা নিয়ে যে নিরঞ্জন ভাসানটা হয় সেটা 20 তারিখ রাত্রিবেলায় হবে। আর পরের দিন আমরা, যেহেতু আমরা এত বড় মূর্তি গড়াই, সেই কারণে আমরা পরের দিন স্ট্যান্ড বাই ফায়ার ব্রিগেডের মাধ্যমে আমরা এখানে প্রতিমা নিরঞ্জন করি, ভাসান করি। আর দিনের আলোতেই আমরা পাড়ার প্রতিবেশী সবাইকে নিয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে আমরা প্রতিমা ভাসান সম্পন্ন করি। কিভাবে করা হয়? আমরা স্ট্যান্ড বাই পাম্প লাগিয়ে দিই, মোটরের সাহায্যে আমরা জল তুলে মাথার উপর থেকে ঝর্ণার জলের মতন দিই, ও ঠাকুর নিজের থেকে বিসর্জন হতে থাকে। আমরাও এখানে আনন্দ করি, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে উল্লাস করে। আমার নাম পিন্টু পাল, ত্রিবেণী কালীতলা বাড়ি। আচ্ছা, কত হাত এটা? এটা হাত হিসাবে তো এখন না, এটা 45 ফুট হয়ে যাবে। আচ্ছা, এটা করতে কতদিন লেগেছে আপনার? এই এখন মিডিয়ার দিন 15 দিন। 15 দিন। আচ্ছা, আপনি কি এরকম আর কটা ঠাকুর বানিয়েছেন এখানে? না, এই একটাই বানিয়েছেন। বাবা ভোলেনাথের পুজো আমরা সোমবার পড়লে তো খুবই আমরা ভাবতে পারিনি যে এবছর পুজো শুরুটাই সোমবার দিন পড়বে, বাবার পুজোর দিন। তা আমাদের কাছে খুব ভালো লাগছে, গর্ব লাগছে যে আমরা কালকের দিন আমরা বাবাকে নিয়ম নিষ্ঠার সাথে পুজো করে এই দৃষ্টি আকর্ষণ করতে পারি লোকের কাছে। বিশাল বড় এই শিব ঠাকুরের মূর্তি দেখে সত্যি অভিভূত হয়ে গেলাম। আপনারা কিন্তু অবশ্যই বাঁশবেড়িয়ার কার্তিক পুজো দেখতে আসলে এই মণ্ডপটিতে আসবেন, এই মহাদেবকে অবশ্যই দর্শন করবেন।
চলে এলাম আরও একটি অনন্য সুন্দর পুজো দেখতে। এই পুজোর থিম মহাভারতের কাহিনীকে অবলম্বন করে এবং আর্টিস্টিক চিন্তা ভাবনা দ্বারা এই মণ্ডপ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। কারণ মহাভারতে নারী চরিত্র অন্যতম। আমরা যদি দ্রৌপদীকে ধরে নিই, কেন্দ্রে তিনি আছেন এবং তার সাথে সাথে সমগ্র কুরু বংশ এবং পাণ্ডব বংশ এবং সম্পূর্ণরূপে যে মহাভারতের কাহিনী আছে, হস্তিনাপুরকে দেখানো হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু সমগ্র মণ্ডপটিকে নির্মাণ করা হয়েছে। এবং মণ্ডপের ভেতরে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণকে, যিনি সেই গীতার অমোঘ বাণী বলেছিলেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এবং তার ঠিক নিচেই মহাদেবকে আমরা দেখতে পাচ্ছি। এই মণ্ডপটিতেও শিবের পূজা হয়। মণ্ডপের ভেতরের দিকে মহাভারতের নানা রকম কাহিনী অবলম্বনে দেয়াল চিত্র রয়েছে এবং চারিদিকে এই ধরনের চিত্র দ্বারাই সজ্জিত মণ্ডপের ভেতরের অংশটি। এই মণ্ডপটির ভেতরে ঢুকলে মনে হয় কোনো রূপকথার রাজ্যে হারিয়ে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব নীল আভা আলোয় সম্পূর্ণ মণ্ডপটি সজ্জিত এবং পক্ষীরাজ ঘোড়া। মাঝে এখানে শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে যে বধ করেছিল সেই রকম একটি মূর্তি রয়েছে। এবার আমরা ভেতরে গিয়ে মণ্ডপের প্রতিমাকে দর্শন করব। এখানে পূজিত হচ্ছেন নারায়ণ। শ্রীকৃষ্ণ বেশ কয়েকটি রূপে রয়েছে, খুবই সুন্দর প্রতিমা, আপনারা দর্শন করুন। এই পুজোকে কেন্দ্র করে একটি বেশ বড়সড় মেলা বসে মাঠের মধ্যে। এরপর আমরা দেখে নেব এখানে একটি সন্তোষী মায়ের পুজো হচ্ছে। এই মণ্ডপে মাকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন মা সন্তোষীর খুবই সুন্দর একটি প্রতিমা। সেখান থেকে এগিয়ে এসে এই মণ্ডপটিতে চলে এলাম। এই মণ্ডপটি সম্পূর্ণভাবে মাদুর এবং বাংলার যে বিভিন্ন হস্তশিল্প, অর্থাৎ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জেলার যে হস্তশিল্প সেগুলো এই মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে। যেমন মাদুরের ব্যবহার হয়েছে, তারপর মাটির ঘোড়ার ব্যবহার হয়েছে, বাঁকুড়ার যে মাটির ঘোড়া বিখ্যাত, এবং বিভিন্ন রকমের যে কুটির শিল্প বা হস্তশিল্পের সামগ্রী রয়েছে সেই সমস্ত দিয়ে কিন্তু এই মণ্ডপকে সাজানো রয়েছে। ছোট ছোট টেরাকোটার পুতুল রয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদুরের উপর খুবই সুন্দর
স্বস্তিক চিহ্নকে ডিজাইন করা হয়েছে, ঝুড়ির ব্যবহার করা হয়েছে, ছোট ছোট টেরাকোটার পুতুলের ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে এই মণ্ডপটিও অপূর্ব সুন্দর লেগেছে আমার। টেরাকোটার যে বিভিন্ন রকম ফলক যেগুলো মন্দির গাত্রে দেখা যায়, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ায় বিশেষ করে তৈরি হয় এই ধরনের টেরাকোটার ছোট ছোট পুতুল, তারপর এই ফলকগুলো। এখানে মহাদেবের একটি অত্যন্ত উগ্র রূপ, অর্থাৎ মাতা সতীর দেহত্যাগের পর তাকে কাঁধে করে নিয়ে মহাদেব যে তাণ্ডব করছিলেন সেই রূপের পূজা হয়, অত্যন্ত উগ্র রূপ। এখানে মহাদেবের অর্থাৎ ভগবান শিবের চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি প্রচণ্ড ক্রোধান্বিত, সেই রূপের পূজাই এখানে হয়। মণ্ডপটির ভেতরটিও টেরাকোটার ফলক, বিভিন্ন রকম হস্তশিল্পের সামগ্রী দিয়ে অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আমরা চলে যাব বাঁশবেড়িয়ার অত্যন্ত বিখ্যাত একটি পুজো দেখতে, যে পুজোটিও বেশ পুরনো এবং বেশ প্রসিদ্ধ। এই গলিটির নামে সেই পুজো দিয়ে জামাই গলি। এখানে কার্তিকের রূপ, এখানে কার্তিক পুজো হচ্ছে এবং কার্তিকের রূপ ঠিক জামাইয়ের মতো, নাম হচ্ছে জামাই গলি। এই গলিটারই যেহেতু জামাই রূপী কার্তিকের পুজো হয়, তাই সম্পূর্ণ গলিটার নামই জামাই গলি। তো আলোকসজ্জাও অপূর্ব সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মণ্ডপটি দেখলে আপনারা অভিভূত হয়ে যাবেন। আমিও এই মণ্ডপটি সম্পর্কে অনেক শুনেই এটি বিশেষভাবে দেখার জন্য এসেছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে পাবেন কি অপূর্ব সুন্দর এই মণ্ডপটি সজ্জা। আমার দেখা সবচেয়ে সেরা মণ্ডপ। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কোন মণ্ডপটি আপনাদের সব থেকে ভালো লেগেছে। দেখুন, নকশি কাঁথা এই মণ্ডপের থিম, পল্লী কবি জসিমউদ্দিনের লেখা সেই যে অমর প্রেম গাথা, করুণ প্রেম গাথা, নকশি কাঁথার মাঠ, সেটিকেই অবলম্বন করে সম্পূর্ণ প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। সমগ্র মণ্ডপটিকে একেবারে কাঁথা কাজ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখুন, প্রত্যেকটা অংশে কিন্তু একেবারে হাতে করা যে কাঁথা কাজ, বাংলার অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত সূচি শিল্প, সেই কাজ দিয়ে সমগ্র মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। কত ধৈর্য ধরে, কত নিখুঁতভাবে এই কাজ করা হয়েছে। আপনারা যে পল্লী কবি জসিমউদ্দিনের এই চিত্রটি দেখছেন, এটা কিন্তু কোনো হাতে আঁকা নয়, এটিও সম্পূর্ণ কাঁথা কাজের সূচি শিল্পের কি অপূর্ব নিদর্শন এই প্যান্ডেলটি। আমার তো ঘন্টার পর ঘন্টা এই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থাকলেও আমি দেখেই যাব, এত সুন্দর হয়েছে এই প্যান্ডেল। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং তার সাথে সাথে পিপলি যে আমাদের লোকচিত্র, তার ব্যবহারও হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিরহ কাঁথা, নকশি কাঁথা এই মণ্ডপটির থিম। আমি এই মণ্ডপটি দেখে একেবারে অভিভূত। আপনাদের মতামত এই মণ্ডপ সম্বন্ধে বিশেষভাবে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ এই মণ্ডপটি তৈরি করতে যে শিল্পীরা তৈরি করেছেন তাদের কিন্তু
প্রচুর ধৈর্য দরকার পড়েছে এই সমগ্র মণ্ডপটিকে কাঁথা কাজ দিয়ে মুড়ে দিতে। এখানে সাজু রূপাইয়ের যে চিত্র অঙ্কন করা হয়েছে সেটিও কিন্তু আঁকা নয়, আমি বললাম অঙ্কন কিন্তু ভুল বললাম, এটি কিন্তু কাঁথা কাজ দিয়েই করা হয়েছে। আপনারা লক্ষ্য করুন কি অপূর্ব সুন্দর কাঁথা কাজের নিদর্শন এই সমগ্র প্যান্ডেলটি জুড়ে রয়েছে। এই প্যান্ডেলটির যে বিগ্রহ সেটি কিন্তু কার্তিক ঠাকুরের, কারণ এখানে আপনারা অনেক রকম পুজো দেখলেন, কার্তিক পুজো সেরকম ভাবে দেখেননি। এটি সেই কার্তিক, জামাই বেশে কার্তিক ঠাকুর কিন্তু বসে রয়েছেন, দেব সেনাপতি কার্তিক, ভগবান শিব এবং পার্বতীর পুত্র। অত্যন্ত সুন্দর, অত্যন্ত পরাক্রমশালী এই দেবতা। বাংলায় এনার পুজো সচরাচর অন্যান্য পুজোর তুলনায় কম হলেও তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের বেশ কিছু অঞ্চলে, যেমন বিশেষ করে দক্ষিণ ভারতে এনার পুজো কিন্তু খুবই প্রসিদ্ধ। ময়ূরের উপরে বসে আছেন জামাই কার্তিক, খুবই সুন্দর বিগ্রহ। कटत नाही तुम बिन रतिया करी आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो। দেখুন প্রত্যেকটি প্যান্ডেলের প্রত্যেকটি অংশে কিন্তু এই নকশি কাঁথার ছোঁয়া, কাঁথা স্টিচ যেটাকে বলা হয়, কি অপূর্ব সুন্দরভাবে সেই কাঁথা স্টিচ দিয়ে প্যান্ডেলটি করা হয়েছে। আমরা কথা বলে নেব এখানের ক্লাব কর্তৃপক্ষের সাথে, তাদের এই মণ্ডপের চিন্তা ভাবনা, কে তৈরি করেছেন এই অপূর্ব সুন্দর মণ্ডপ, কার চিন্তা ভাবনায় এই অপূর্ব সুন্দর মণ্ডপটি তৈরি হয়েছে, এবং সাথে সাথে যে বিগ্রহ পূজিত হচ্ছে সেই বিগ্রহ সম্পর্কেও আমরা জানবো। আসলে আমরা কথা বলে নিই ক্লাব কর্তৃপক্ষের সাথে। আমাদের ক্লাবের নাম হচ্ছে জামাইগুলি অ্যাসোসিয়েশন। আমাদের পুজো হচ্ছে জামাইগুলির জামাই কার্তিক, ঠিক আছে। এবছর আমাদের থিম হচ্ছে বিরহে গ্যাথা নকশি কাঁথা। আমাদের যে শিল্পী ছিলেন, যিনি থিম মেকার, তার নাম হচ্ছে প্রশান্ত খাটুয়া, তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আর আমাদের যে ঠাকুর বানিয়েছেন তার নাম হচ্ছে গোপাল পাল, হাওড়া আমতায় থাকে। আমাদের এটা অ্যাকচুয়ালি করতে সময় লেগেছে 6 মাস ধরে এটা করেছে এই কাজটা। হ্যাঁ হ্যাঁ, এই প্যান্ডেল না, যিনি শিল্পী আছেন তিনি তার নিজের স্টুডিওতে 6 মাস ধরে এই কাজটা করেছে। হ্যাঁ হ্যাঁ, নিজের ওয়ার্কশপ আছে এবং ওয়ার্কশপে ওনার অনেক ইয়ে থাকে, স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্ট দিয়ে করা। হ্যাঁ 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 একদম। আমি হচ্ছি এটা হচ্ছে আপনি দেখে নিলেন, এটা পুরো কাঁথা স্টিচের ওপর প্যান্ডেলটা, ঠিক আছে। আমাদের যে শিল্পী তিনি এই ছবিটা নিজের হাতে করে এঁকেছেন, ঠিক আছে। পুরো গ্রাম বাংলাকে তুলে ধরেছেন এটার মধ্যে দিয়ে। আর আপনারা দেখেছেন পুরো সেট আপটাই ওনার পুরো নিজের হাতে করে তৈরি করা। আর এইগুলো তো সব আছে পুরো কাঁথা, পুরো শিল্প, মানে সুতোর কাজের পুরো প্যান্ডেলটা। হ্যাঁ, টোটাল সেট আপটা তৈরি করেছে। হ্যাঁ হ্যাঁ।
আর মোটামুটি এখানে কি জামাই কার্তিক প্রত্যেক বছর? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি গলিটার নাম হচ্ছে জামাই গলি এবং এই ঠাকুরের নাম হচ্ছে জামাই কার্তিক। ঠিক আছে, এই ঠাকুরের নাম করেই হচ্ছে গলিটার নাম হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি পুজোটা হচ্ছে অনেক পুরনো, প্রাচীন পুজো। কিছু বছর বন্ধ থাকার পর আবার 1983 সাল থেকে আমরা পুজো আবার স্টার্ট করি, তখন থেকে আমরা ওই হিসাবেই থাকি, কিন্তু এটা অনেক প্রাচীন পুজো, অনেক আগে থেকে হতো। ঠিক আছে, কিছু বছর বন্ধ ছিল। এটা হচ্ছে জামাইগুলি অ্যাসোসিয়েশন। আপনারা শুনলেন দীর্ঘ 6 মাসের অক্লান্ত পরিশ্রমে এই মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের কেমন লেগেছে বাঁশবেড়িয়ার এই পুজোগুলো অবশ্যই জানাবেন, এবং বিশেষ করে এই মণ্ডপটি সম্পর্কে অবশ্যই জানাবেন। বাংলার যে নিজস্ব শিল্প, সূচি শিল্প, বিভিন্ন লোকশিল্প, সত্যি এই বিষয়গুলোকে বাঁচিয়ে রাখার তাগিদ যদি আপনারা অথবা আমরা সবাই মিলে না নিই, তাহলে কিন্তু এই শিল্পগুলো একসময় হয়তো হারিয়ে যাবে। বিভিন্ন রকম মেশিন এমব্রয়ডারি ইত্যাদির যুগে এই যে হাতে করা কাঁথা কাজ, বাংলার যে লোকশিল্প, তা কিন্তু বাঁচিয়ে রাখার তাগিদ আমাদেরই নিতে হবে। এইভাবে বিভিন্ন রকম মণ্ডপসজ্জা, আমাদের যে গৃহসজ্জা ইত্যাদিতেও এর ব্যবহার আমরা যদি ধীরে ধীরে বাড়িয়ে তুলি, তাহলে বাংলার এই লোকশিল্পগুলো বেঁচে যাবে এবং জগৎ সভায় বাঙালিও শ্রেষ্ঠ আসন লাভ করবে। কারণ বাংলা সত্যি খুবই সমৃদ্ধ, বাংলার এই লোকশিল্প, একে বাঁচিয়ে রাখার তাগিদ আমাদের সকলের নেওয়া উচিত। সেই কারণে বিশেষ করে এই জামাইগলি অ্যাসোসিয়েশনের এই পুজোকে আমার অত্যন্ত ভালো লেগেছে। তাদের এই বছরে থিম ভাবনা সত্যি অনবদ্য। আজ বাঁশবেড়িয়ার কার্তিক পুজো পরিক্রমা শেষ করব জামাইগলির এই অপূর্ব সুন্দর পুজো মণ্ডপটি এবং তার সাথে জামাই কার্তিকের যে অপূর্ব সুন্দর প্রতিমা দিয়ে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। কার্তিক পুজোর শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে।